আমার এখনকার ক্লাসে আমি আলোচনা করব মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল এবং তার সৃষ্ট রচনাগুলি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সমন্বিত প্রশ্ন উত্তরের প্রথম পর্বের ক্লাসটি। চলো তাহলে দেখে নেওয়া যাক। যে সমস্ত বন্ধুরা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। তথ্য সমন্বিত ক্লাসের প্রথম তথ্য সৈয়দ আলাওল থেকে। সৈয়দ আলাওল কোন সময়ের কবি? সৈয়দ আলাওল মধ্যযুগের কবি। সপ্তদশ শতকের আরাকান রাজসভার অন্যতম মুসলমান কবি হলেন সৈয়দ আলাওল। সৈয়দ আলাওল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন। কবি সৈয়দ আলাওল কোন সময়ে জন্মগ্রহণ করেন? ষোড়শ শতাব্দীর শেষ দিকে। সৈয়দ আলাওলের আদি নিবাস কোথায় ছিল? ফতেহাবাদ মুলুকের জালালপুর গ্রামে, বর্তমানে এটি বাংলাদেশের অন্তর্গত। পরের তথ্য, পদ্মাবতী কাব্যটির রচনাকাল উল্লেখ করো। আনুমানিক ১৬৪৫ থেকে ৪৬ খ্রিস্টাব্দের মধ্যে পদ্মাবতী কাব্যটি রচনা করা হয়। ৮ নম্বর তথ্য, সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্যটি কোন কাব্য অনুসরণে রচনা করেন? সুফি সাধক ও বিখ্যাত হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অনুসরণে এই কাব্যটি রচনা করেন। নেক্সট, পদ্মাবতী কাব্যে বর্ণিত চিতোর রাজ্যের রাজা কে ছিলেন? রত্নসেন। পদ্মাবতী কে? রানা রত্নসেনের স্ত্রী এবং সিংহলের রাজকন্যা। সৈয়দ আলাওলের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ রচনা কোনটি? পদ্মাবতী কাব্য। পরের তথ্য ১২ নম্বর, সৈয়দ আলাওল কার অনুপ্রেরণায় পদ্মাবতী কাব্যটি রচনা করেন? মাগন ঠাকুরের অনুপ্রেরণায়। মনে রাখবে যে আরাকান রাজের প্রধান অমাত্য ছিলেন এই মাগন ঠাকুর। তার সহায়তায় এবং অনুপ্রেরণায় সৈয়দ আলাওল পদ্মাবতী কাব্যটি রচনা করেন। নেক্সট জেনে নেব সৈয়দ আলাওলের যে গ্রন্থগুলি রয়েছে তার মধ্যে 4টি গ্রন্থের নাম। সাইফুল মুলক বদিউজ্জামাল। দেখো এখানে যে বানানটি দেখতে পাচ্ছ, অন্য জায়গায় তোমরা দেখতে পাবে কিছু কিছু জায়গায় আছে সাইফুল মুলুক বদিউজ্জামাল, ঠিক আছে, আবার কোথাও আছে সাইফুল মুলক বদিউজ্জামাল। নেক্সট হপ্তপয়কর বা কোথাও কোথাও আছে সপ্তপয়কর। তোহফা, সেকেন্দার নামা। পরের তথ্য 13 নম্বর, কবি সৈয়দ আলাওল আরাকানের সেনাপতি সৈয়দ মোহাম্মদের অনুরোধে ফার্সি কবি নিজামি রচিত হপ্তপয়কর কাব্যের অনুবাদ করেন। 14 নম্বর, কবি নিজামি রচিত ফার্সি গ্রন্থ অবলম্বনে সেকেন্দার নামা রচনা করেন সৈয়দ আলাওল। 15 নম্বর, সৈয়দ আলাওল রচিত তোহফা একটি অনুবাদমূলক নীতিকাব্য। 16 নম্বর তথ্য, সৈয়দ আলাওল আরাকানের প্রধান অমাত্য মাগন ঠাকুরের সহায়তায় সাইফুল মুলক বদিউজ্জামাল কাব্যটি রচনা করেন। জেনে নেব 17 নম্বর তথ্যটি। 1673 খ্রিস্টাব্দে কবি সৈয়দ আলাওল পরলোক গমন করেন। নেক্সট, সৈয়দ আলাওল আরাকান রাজের অমাত্য সোলেমানের নির্দেশে দৌলত কাজীর অসমাপ্ত কাব্য সতী ময়নামতি 1659 খ্রিস্টাব্দে সমাপ্ত করেন। নেক্সট, সাইফুল মুলুক বদিউজ্জামাল 1658 থেকে 1660 খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয়। এই সাইফুল মুলক বদিউজ্জামাল কাব্যটি ইসলামী রোমান্টিক কাহিনী অবলম্বনে রচিত। অনেকে মনে করেন এই সাইফুল মুলক বদিউজ্জামাল কাব্যের উৎস আরব্য উপন্যাস আলিফ লাইলা। আবার কেউ কেউ মনে করেন এই কাব্য ফরাসি গল্প অবলম্বনে রচিত। কাব্যের নায়ক সাইফুল মুলুক এবং নায়িকা হলেন বদিউজ্জামাল। এদের প্রেম কাহিনী এই কাব্যটির মূল বিষয়। এই কাব্যে অর্থাৎ সাইফুল মুলুক বদিউজ্জামাল কাব্যে সৈয়দ আলাওল মর্তলোক এবং স্বপ্নলোকের মধ্যে সেতুবন্ধন রচনা করেছেন। জেনে নেব 20 নম্বর তথ্য, হপ্তপয়কর বা সপ্তপয়কর এটি রচিত হয় 1660 খ্রিস্টাব্দে। এই কাব্যে আরবের রাজকুমার বাহরামের যুদ্ধজয় এবং তার 7 পত্নীর গল্প বর্ণিত হয়েছে। ইরানি কবি নিজামি সমরকন্দির ফরাসি ভাষায় রচিত আখ্যানকে অবলম্বন করে হপ্তপয়কর কাব্যটি রচিত হয়। পরের যে গ্রন্থ তার নাম হচ্ছে তোহফা। এটি রচনা করা হয় 1663 থেকে 1669 খ্রিস্টাব্দের মধ্যে। এই তোহফা ইসলামী
শাস্ত্র সংহিতার উপদেশমূলক নীতিগ্রন্থ। এটি মূলত ধর্মতত্ত্ব বিষয়ক রচনা। পরের গ্রন্থ হচ্ছে সেকেন্দারনামা, 1672 খ্রিস্টাব্দে রচিত হয়। সেকেন্দারনামা একটি ফরাসি কবি নিজামি সমরকন্দির ফার্সি কাব্য ইস্কান্দারনামা এর সরল অনুবাদ। তাহলে কি এই সেকেন্দারনামা কাব্যগ্রন্থটি ফরাসি কবি নিজামি সমরকন্দি এর একটা কবির নাম, তার একটা ফার্সি কাব্য রয়েছে, তার নাম ইস্কান্দারনামা, এর সরল অনুবাদ হচ্ছে সেকেন্দারনামা। নেক্সট, আলেকজান্ডারের বিজয় কাহিনী এই সেকেন্দারনামাতে মুসলমানি ঢঙে বর্ণনা করা হয়েছে। এই কাব্যে যুদ্ধ, বিগ্রহ, রূপকথার মতো অদ্ভুত গল্পকথা আছে যা কৌতূহলজনক হলেও কাব্যের দিক থেকে তেমন উল্লেখযোগ্য নয়। চলে আসি পরের তথ্যে। সৈয়দ আলাওল রচিত পদ্মাবতী কাব্যটি রোমান্টিক ঐতিহাসিক অনুবাদধর্মী কাব্য। পদ্মাবতী কাব্যটি সৈয়দ আলাওলের প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য। সিংহলের রাজকন্যা এবং মেবারের রানা রত্নসেনের স্ত্রী পদ্মাবতী বা পদ্মিনীর রূপে মুগ্ধ হয়ে আলাউদ্দিন খলজির চিতোর আক্রমণ এবং দস্যুর কবল থেকে সতীত্ব এবং ধর্মরক্ষার জন্য পদ্মাবতীর জহর ব্রতে আত্মত্যাগ এই কাব্যের মূল বিষয়। 24 নম্বর তথ্য, মুক্ত ধর্ম সংস্কার মানবতাবাদের মহিমা পদ্মাবতী কাব্যে ঘোষিত হয়েছে। এখানে রোমান্টিক ঐতিহাসিক কাব্য হিসেবে এর গুরুত্ব আছে। 25 নম্বর তথ্য, সৈয়দ আলাওলের একমাত্র মৌলিক কাব্য লৌর চন্দ্রানী বা সতী ময়না কাব্যটির শেষাংশের রচনা। তাহলে সৈয়দ আলাওলের একমাত্র মৌলিক কাব্য কোনটি? লৌর চন্দ্রানী বা সতী ময়না, যেটা দৌলত কাজী লিখতে লিখতে অসমাপ্ত অবস্থায় রেখে যান। পরবর্তীতে সৈয়দ আলাওল এই কাব্যের শেষ অংশটি রচনা করেন। নেক্সট তথ্য 26 নম্বর, পদ্মাবতী কাব্যটি একটি রোমান্টিক ঐতিহাসিক কাব্য। 27 নম্বর, আরাকান বাংলাদেশের পূর্ব উপকূলে চট্টগ্রামের কাছে অবস্থিত। আমরা শেষ পর্বে প্রায় চলে এসেছি। 28 নম্বর তথ্য, আরাকান রাজারা জাতিতে ছিলেন মগ। 29 নম্বর তথ্য, আরাকানের রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। নেক্সট 30 নম্বর, সপ্তদশ শতকের আরাকান রাজসভার দুজন প্রধান মুসলমান কবি হলেন সৈয়দ আলাওল এবং দৌলত কাজী। 31 নম্বর, আরাকান রাজ এবং তার অমাত্যদের উৎসাহ এবং পৃষ্ঠপোষকতায় যে সমস্ত মুসলমান কবিরা বাংলা কাব্য রচনা করেন তাকেই আরাকান সভার সাহিত্য বলা হয়ে থাকে। 32 নম্বর, পদ্মাবতী কাব্যে রাজা রত্নসেনের অশ্বক্রিয়া প্রদর্শনের কয়েকটি লাইন আমি তোমাদের সামনে তুলে ধরছি। ধুলি মাঝে অঙ্গ যেন মেঘেতে বিজলি, দক্ষিণে ফেরায় খেনে খেনে বাম পাক, অলক্ষিতে গতি যেন কুম্ভকার চাক, যখন দক্ষিণ বামে পাক উল্টায়। 33 নম্বর, পদ্মাবতী কাব্যে বৈষ্ণব পদের অনুসরণে 11টি উচ্ছ্বাসপূর্ণ গীত সংযোজিত হয়েছে। 34 নম্বর, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যকে মধ্যযুগের বাংলা কাব্যের বাতায়ন নামে চিহ্নিত করা হয়। 35, সৈয়দ আলাওল আরবি, ফার্সি, সংস্কৃত এবং বাংলা ভাষায় সুপণ্ডিত ছিলেন। 36, সৈয়দ আলাওল যে সমস্ত রাজা বা অমাত্যদের সান্নিধ্য লাভ করেন তাদের নাম আমি বলছি তোমাদের কাছে, এটা অবশ্যই মনে রাখবে। মাগন ঠাকুর, সুলেমান, সৈয়দ মুসা, সৈয়দ মাসুদ শাহ এবং সৈয়দ মোহাম্মদ। শেষ তথ্য, সৈয়দ আলাওল এবং তার সৃষ্ট রচনা সম্পর্কে। রাজা থিরি সান্দথু ধর্মা, যাকে শ্রী চন্দ্র সুধর্মা বলা হয়ে থাকে, সৈয়দ আলাওলকে দিয়ে একটি বই রচনা করান। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে সৈয়দ আলাওল এবং তার সৃষ্ট রচনা কীর্তি সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলি ছিল সেগুলি আমি তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করলাম। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে রেখো। আর হ্যাঁ, প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে ভুলো না। দেখা হবে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।